জুই ব্রাশ করতে চায় না, এর জন্য ওকে জমি বাড়িতে নিয়ে এসেছি ব্রাশ করানোর জন্য। এই যে কলগেট ব্রাশ নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা কোথায় দেবো। আজ সকালবেলা ওকে এত সুন্দর জায়গায় নিয়ে এসেছি, বিশেষ করে জলের মধ্যে, এই জন্য কোনো কান্নাকাটি নেই, সুন্দর করে ব্রাশ করলো। আর দেখো নাচানাচিও করছে সকালবেলা উঠে, কারণ এই যে জল বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে জুই তো জল দিয়ে খুব পছন্দ করে, কিন্তু ওর যেহেতু সর্দি কাশি লেগেই থাকে আর নিউমোনিয়ার সমস্যা, এই জন্য জল দিয়ে বেশি একটা খেলতে পারে না অন্য বাচ্চাদের মতো। আর এখন যেহেতু মোটামুটি গরম পড়তেছে, এইটুকু জলে একটু সময়ের জন্য নেমে থাকলে কিছু একটা হবে না, তাই জলে নামিয়ে ওকে ব্রাশটা করিয়ে দিলাম। এরপরে আমিও ব্রাশটা করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। নিলাম এখন যাবো বাড়িতে, বাড়ির এখনো সব কাজ পড়ে আছে। বেশ ভালো লাগে বলো, সকালবেলা উঠে এই যে মোটরের জল দিয়ে এখানে এসে ক্ষেতের মধ্যে মুখ ধুইলাম। আর ওই তো রোয়া গাড়ার দিন চলে এসেছে, তো বাবা আর শাশুড়িমা ওদিকে রোয়া গাড়ছে ক্ষেতের মধ্যে। সকালবেলা একাই ঘুম থেকে উঠে এদিকেও চলে এসেছে, আর তারপরে আমি ব্রাশ নিয়ে পিছন পিছন আসলাম। এখানে ওকে 1 মিনিটও রাখা যাবে না, কারণ কারেন্টের তার আছে ওইদিকে, তো বাচ্চা মানুষ কোন সময় কি করে, তাই নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এসেই যেহেতু কাদা থেকে উঠে আসলাম, আর খেতে গেলে না একটু পাগুলো কাদামাটি হয়, তো ধুয়ে এই যে মাদুরটা বের করে ওকে বসিয়ে দিলাম বই পড়ার জন্য। আর পড়তে বসাতে এই যে কান্না শুরু। সকালবেলাটা একটু দেরি করে উঠলেই পরে আর হাতে বেশি একটা সময় পাওয়া যায় না, দেখতে দেখতে স্কুলের টাইমও হয়ে যায়। তো ওকে 2টা বিস্কিট জল দিয়ে খাওয়াই দিয়ে এই যে বই নিয়ে বসিয়ে দিলাম। কালকের জামা কাপড়গুলো হালকা এখনও ভেজা আছে, এগুলো কাল ধুয়ে দিয়েছিলাম, তাই চেয়ারে গুটিয়ে রেখে দিয়েছি। আর আজই তো সকালবেলা উঠে রোদ উঠেছে, বাড়ির ভিতরেই মেলে দিলাম। ওকে এতবার বলি যে সাইকেলটা একদম বারান্দা সোজাসুজি রাখবা না, তো কারণ বাচ্চারা এখানে খেলে যাওয়া আসা করে, ওইদিকে একদম পিছনের দিকে রাখলেই হয়ে যায়, তারপরেও এখানে নিয়ে এসে রাখে। মাঝে মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো যদি কম টাকাতে যখন পাওয়া যায় নিয়ে রাখা যায়, পরে কিন্তু অনেক কাজে লাগে। যেমন সাইকেলটা, স্কুলে সাইকেল বলে কম টাকাতেই বিক্রি হচ্ছিল, তখনই নিয়ে রাখলাম। এখন কত কাজে লাগে ভাবো তো, যাতায়াতের জন্য কিছু একটা তো লাগে, এই বাজারে যাওয়া, তারপরে মেয়েকে স্কুলে টিউশনে। যাই হোক, এখন তো রাতে করে বাইরেই রান্না করি, তো হাঁড়িটা বাইরেই ছিল, সব গুটিয়ে নিয়ে এই যে কলের পাড়ে রেখে দিয়ে আসলাম। মাঝার আগেই এই জায়গাটায় রোদ পড়েছে, ভাবছি একটু গোবর দিয়ে মুছে নিই। ভীষণ নোংরা লাগছে, ক্যামেরাতে হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে রান্না করি তো নোংরা থাকলে রান্নাতেও মন বসে না, কেমন যেন লাগে। আর কড়াইটায় যেহেতু কালি ভরানো, এই জন্য উনুনের মধ্যেই বসানো থাকে। বাড়িতেই গোবর আছে, যখন তখন ইচ্ছে করলেই মোছা যায়, তবে সেদিন শাশুড়িমা বলেছিল শুধু গোবর দিয়ে মুছতে হয় না, তাই একটু মাটিও কিন্তু মিক্স করে নিলাম, ওই ঘরের মাঝখানের মাটিগুলো ভালো করে গুলিয়ে নিয়ে এই তো মুছে নিচ্ছি। ঘর বারান্দার মোছাগুলো যদিও বা হালকা উঠে গিয়েছে, তারপরেও আশপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, দেখতে বেশ ভালোই লাগে। আর এক দিদিভাই বলেছে যে কাটা পাথরগুলো ওখান থেকে সরাতে, মানে বেঞ্চ যে আছে রান্নাঘরের, বেঞ্চের নিচেও অনেকগুলো পাথর ঢুকে গিয়েছে, সেখান থেকে সরিয়ে আলাদা জায়গায় রাখতে। এটাই তো সব থেকে বেশি চিন্তার, কি বলতো, ওই যেখানে পাথরগুলো রাখা আছে ওই জায়গাটাই একমাত্র যাওয়া আসা করা হয় না। তাছাড়া এই উঠোনটা তো এমনিতেই অনেক ছোট, তার উপরে সব দিকে যাওয়া আসা করা হয়, তো রাখারই জায়গা নেই সেরকম। না হলে তো এমনিতেই আমাদের বড় পাথর কতগুলো রাস্তার ওখানে রাখা আছে বাড়ির সামনে, তার উপরে বালিগুলো রাখা আছে, সেগুলো নিয়ে এসে রাখতাম, জায়গা নেই বলেই আর নিয়ে আসা হয় না। এজন্য একটু বড় সড়ো জায়গায় বাড়ি হলে বেশ সুবিধা হয়, ধান চাল রাখতেও সুবিধা, যে কোনো জিনিস নিয়ে এসে রাখা যায়। এখন তো তবু মাঝখানের ঘরটা ভাঙা হয়েছে দেখে, খোলা লাগে দেখে, দেখতে অনেকটা মনে হয় জায়গাটা। যখন আবার আমাদের যদি কখনো ছাদ ঘর উঠে, তাহলে তো আরও অনেক ছোট হবে, উঠোনেই থাকবে না বলতে গেলে। বা ছাদ ঘরের কথা তো ছাড়ো, এমনিতেও যদি রান্নাঘর আরও এই আমাদের যেই ঘরটা এখন থাকি, এই ঘরটা ভেঙে যদি ওদিকে আরও বারান্দা, রান্নাঘর এইসব করা হয়, তাহলে তো আরও জায়গা কমে যাবে। আর উপরে ছাদ থাকলে একটু সুবিধা হবে, উঠোন না থাকলেও ওই ছাদের উপরে কিছু কাজ করা যাবে। কিন্তু যদি ছাদও দিতে না পারি, এমনিতে টিন দেওয়া থাকে, টিনের চাল থাকলে তো তখন আরও অসুবিধা। এদিকে উপরেও ওঠা যাবে না ছাদের না থাকলে, আবার এদিকে মানে জায়গা, উঠোনটাও এত ছোট হয়ে যাবে যে খোলামেলাভাবে উঠোনে বসে কাজও করতে পারবো না। এই জন্য চাপাচিপিতে বাড়ি একদম ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তবুও তো শহরের মানুষগুলো এইভাবেই থাকে চাপাচিপি করে, তাই না?
এই জন্য আমার বাপের বাড়ির এলাকাগুলো অনেক ভালো, গ্রামে থাকলেও একদম খোলামেলা বাড়ি, মানে একটা বাড়ির সাথে আর একটা লাগানো না, একটু দূরে দূরে, বেশ ভালো লাগে। যেমন আমার জল ছিটানো বাবার বাড়িটাও তাই, একদম খোলামেলা, আর ঘরের জানালা খুলো আর দরজা খুলো একদম বাইরের পরিবেশ দেখা যায়। যাই হোক, এদিকে এই তো বাসনগুলো মাজা ধোয়া করে নিলাম। তারপরে প্রত্যেক দিনের মতো আজকেও ভোরবেলা উঠে দেখি ওদিকে শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে, তো ওই ভাতেই জুইকে খাওয়াই দেবো এখন। খাওয়াই ওই তো রেডি করিয়ে দেই স্কুলের জন্য। আর ওকে পড়তে বসিয়ে আমি তো এক এক করে কাজগুলো করছি। ওর পাপা এসে একটু দেখলো, কাছে একজন বসে না থাকলে না একদমই পড়তে চায় না, খুব ফাঁকিবাজ হয়ে গিয়েছে। টাটা শোনা। জুই চলে গেল স্কুলে। তো সকালবেলা এই যে ভাত খাবো আমরা, তো জুই তো সেদ্ধ ভাত খেয়ে ঘি দিয়ে খেয়ে গেল স্কুলে। এখানে আছে কয়টা? 4টা। হ্যাঁ, সিম ভাজা করতে চাইলাম, এই উনুনটা ধরানোরও আর সময় নেই, 10টা ওদিকে বাজেই প্রায়, তো এই জন্য আর করলাম না। তো এখন এই যে আমি মাছটা করবো, পুরে আমরা দুজনে খাবো। এখানে আছে ল্যাটা মাছ, এটা কালকে পুকুর থেকে তুলেছিল বাবা, তো জাগিয়ে রেখে দিয়েছিল জল দিয়ে। আজকে ওই যে মারলো মাছগুলোকে, আমি উনুনের মধ্যে পুড়ে সুন্দর করে একটা মাখা বানিয়ে তারপরে ভাত দিয়ে খাবো। দিয়ে দিই, হ্যাঁ নিভে দেবো যদি রাখা, এখন তো ভালো মতো ধরেনি। ইয়ের মধ্যে পুরি নাকি, এই যে একটা আছে না, ভালো মতো আরে ধরু গাটাটা ভালো মতো শুকতে পড়া হয়, কিন্তু মাছ পড়া হয় না। হবে মাছ উনুনের মধ্যে দিয়ে পুড়ে, তা আমি দিলে বের করতে পারবো না, উনুনের মুখটা ছোট না, এই জন্য এইভাবে করতেছি। এত রোদ, বাপরে, সেই গরমের দিনের মতো রোদ পড়েছে। উনুনটাতে যেখানে ছিল সেখানে আর পুড়তেই পারলাম না রোদের কারণে। এদিকে ছায়াতে নিয়ে আসলাম, এখানেও রোদ পড়ছে। আর এখন এতটা রোদ পড়ে বলে জুইকে আর স্কুলে সোয়েটার পরিয়ে পাঠালাম না, এমনিতেই স্কুলে শার্ট পরে ভিতরে একটা হচ্ছে টি শার্ট পাতলা পরিয়ে দিয়েছি। মাছের এক সাইডটা ভালোভাবে পোড়া হয়েছে, এবারে আর এক সাইডটা আমি পুড়ে নিচ্ছি। আর পোড়ার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো, না হলে খুব একটা পিছলা টাইপের থাকে। ভালো মতো পোড়া না হলে আবার কাঁচা গন্ধ করবে, খাওয়াই যাবে না। না গন্ধ, হ্যাঁ সেন্ট না গন্ধ। তো দেখো মাছগুলো কিন্তু একদম ভালোভাবে পোড়া হয়ে যাচ্ছে। আর এখানে দুটো লঙ্কাও পুড়ে নেবো, একদম আমাদের গাছের লেবু পাতা নিয়ে এসে সুন্দর করে মাখবো। লেবু পাতা দিলে না খুব সুন্দর একটা সেন্ট উঠে না। ছ্যাঁকা প্যালকার মতো গ্রামের মানুষের কিন্তু এটাও একটা খুব পছন্দের আর প্রিয় খাবার, এই যে শাটি মাছ পোড়া। তোমরা অনেকেই বলো ল্যাটা মাছ, আমরা বলি শাটি মাছ। আর চ্যাং মাছও পোড়া খায় অনেকেই, শুনেছি চ্যাং মাছ খেলে শরীরে রক্ত হয়, কিন্তু কেউ খেতে চায় না জানো। এমনিতে মানে রান্না করলে কেউ খেতে চায় না, ভাজা করলেও খায় না, তবে হ্যাঁ চ্যাং মাছ পোড়া অনেকেই খায়। তো এই যে মাঝখানের কাঁটাটা আর পেটের নোংরাটা আমি বের করে ফেলে দিলাম, আর ধুয়ে এই যে লেবু পাতা দিয়ে এখন মাখবো বলে আমাদের গাছ থেকে 2-1টা লেবু পাতা তুলে নিলাম। ইস, কি সুন্দর একটা সেন্ট। তোমাদের কি মনে হয় লেবুর গাছটা না কেটে কি ভালো করলাম? আমার তো মনে হয় লেবু গাছটা না কেটে ভালোই করলাম বলো, কারণ 1-2 লেবু হলেও খাওয়া যাবে। নিজের গাছের লেবু খাওয়ার আনন্দটা একটু আলাদা, বাজারের কেনা লেবু যতই খাও। সেই ছোটবেলা থেকে এই ল্যাটা মাছ পোড়া আমার খুব ভালো লাগে, আজ অনেক দিন পর বানাবো। এর আগে অনেক এই মাছগুলো ধরে নিয়ে এসেছে জুয়ের পাপা নদী থেকে, কিন্তু পোড়া করা হয় না, কারণ ওই তো উনুন ধরানোর আলসেমি, গ্যাসে রান্না হয়, তো গ্যাসের মধ্যে ভাজা করি, নাহলে সবজি বানাই। তো একটু বেশি করে ঝাল দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা পুড়ে দিলাম, আর লেবু পাতা চিড়ে দিলাম, লবণ, আর হচ্ছে এই যে সরিষের তেল আর ধনেপাতা, কাঁচা ধনেপাতা, কাঁচা তেল, আর তার সাথে একটু বেশি করে পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে এই তো মনের মতো করে একদম মেখে নিচ্ছি। ল্যাটা মাছের পোড়া মাখা আর যদি পান্তা ভাত থাকে তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু পান্তা ভাত তো নেই, গরম ভাত আছে। এই হচ্ছে আমার ল্যাটা মাছের মাখা। স্নান কিন্তু এখনও করিনি, এমনিতে নাইটিটা শুধু চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে এই খাওয়া দাওয়াটা সেরে আর কিছু কাজ আছে সেগুলো করে তারপরে স্নান করে নেব। কাজ বলতে ওই আর কি, জামা কাপড় কাচা ধোয়া করবো, ভিজিয়ে রাখলাম তখন। উফ, দারুণ হয়েছে খেতে মাছের পোড়াটা। যারা এইভাবে খাওনি একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর গ্রামের মানুষ কম বেশি সবাই এই পোড়া মাখা খায় মাছের। আমাদের গ্রামের মানুষের অনেক কিছু এরকম পছন্দের খাবার থাকে, যেমন কচুর পাতা, ঢিকি শাক ভাজা, তারপরে ছ্যাঁকা প্যালকা, আরও এই মাছের পোড়া, সিদুল পোড়া, সিদুলের ছ্যাঁকা, এইসব জিনিস পছন্দের সাথে সাথে কিন্তু লোভনীয়। খেতে তো মোটামুটি জলটা দেওয়া হলো, শুধু সারটা এখন দেওয়া বাকি, তারপরে আর কিছু করার নেই, ঘাস তোলা ঠোলা সব হয়ে গিয়েছে।
গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 3:30 বাজে। ওই দেখো ব্যাগের মধ্যে ওখানে সার নিয়ে এসে রেখে দিয়েছে, জমিতে এখনও দেওয়া হয়নি। ওগুলো হচ্ছে কি সার জানি না, তবে যেহেতু ভুট্টা ক্ষেতের মধ্যে জল দেওয়া হয়েছে, জল দেওয়ার আগে সারটা দিলে ভালো হয়, তো তখন নিয়ে আসেনি, এই যে এখন নিয়ে এসেছে। ভিজা মাটি আছে, তারপরেও দিলে কিন্তু গলে যাবে তাড়াতাড়ি। তো এখন 3:30 বাজে, এই যে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, জুইকে খাওয়ায় আবার রেডি করে দিলাম, একটু মানে পরিষ্কার করে দিলাম হাত মুখ। বাচ্চা মানুষ স্কুলে খেলাধুলা করে, খুব নোংরা হয়ে থাকে, হাত পা ধুলা দিয়ে ভরে থাকে। তো এখন একটু এই যে উঠোনটা ঝাড়ু দেবো, ওই যে পাতা পড়ে আছে উঠোনে। তো খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন মাজলাম কয়েকটা। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজ হচ্ছে দুপুরবেলা রান্না হয়েছিল ব্রয়লারের মাংস, বাঁধাকপির ঘন্ট। শাশুড়িমা রান্না করেছিল, এই যে এখন খেতে দিল, আমরা খাইলাম, ওইদিকে আবার চলে গেল খেতে কাজ করতে। চলো ঝাড়ুটা দিয়ে নিই। আজ অনেকগুলো দিন হয়ে গেল নতুন কিছু শেয়ার করতে পারছি না, আর নতুন কিছু শেয়ার করতে হলেই হাতে টাকার প্রয়োজন। যা কিছু করবে, একটা ছোটোখাটো রেসিপি করো বা কোনো কিচ্ছু কন্টেন্ট যা কিছু করবে, সেটাতেই একটু হলেও টাকার প্রয়োজন হয়। কোনো রকম আর কি দিন কাটিয়ে নিয়ে যাচ্ছি শুধু এই মাসের পেমেন্টটা পাওয়ার অপেক্ষায়। তাছাড়া ঋণ করে নতুন কিছু শেয়ার করার মতো ইচ্ছেও আর নেই একদম। মানে মাথায় যে কতটা ঋণের বোঝা আছে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র সব জায়গায় সময় দেওয়া আছে পরের মাসের বলে কেউ হয়তো মানে চাচ্ছে না। দোকান খামার সব জায়গায় শুধু সময় দেওয়া আছে পরের মাসের, কিন্তু মাথায় ঋণের বোঝা থাকলে নিজেরও ভীষণ পরিমাণে চিন্তা হয় প্রতিটা মুহূর্ত, তাই না? তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কিছু করার শক্তি আমার একদমই নেই। যাই হোক, এই যে বেঞ্চের মধ্যে খাওয়া দাওয়া করেছিলাম, তাই বেঞ্চটা একটু জল দিয়ে মুছে দিলাম, আর তারপরে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন আর ঘরের ওয়ালগুলোতে প্রত্যেক দিন জল দেওয়া হয় না, ওই কয়েকদিন পর যখন মনে পড়ে তখন। কারণ বলেছিল নতুন যখন ওয়ালগুলো করা হবে তখন তারপরে থেকে 21 দিন পর্যন্ত একটানা জল দিতে হবে। আর 21 দিন কবেই পার হয়ে গিয়েছে, তারপরে আর বাকি কাজটা মানে করতেই পারছি না। আর ওই 21 দিন পর্যন্ত কিন্তু জল দিয়েছিলাম একটানা, সেই হাত দিয়ে হোক আর মানে যেমন করেই হোক দেওয়া হয়েছে। সকালবেলায় জুই পড়াশোনা করেছে, তখন থেকে মাদুরটা এখানেই ছিল, এখানে এই যে বসে খেলে, তো বাইরেই রেখে দিয়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যা লাগবে একটু পরে, মাদুরটা ঝেড়ে ঝুড়ে এখন বিছিয়ে রাখবো। এই যে এখানে সার বাবাদের ক্ষেতের জন্য, আমাদের ক্ষেতের জন্য 3 কেজি করে 6 কেজি সার আছে এখানে, উড়িয়া সার। এই দেখো একদম চিনির মতো দানাগুলো। বাজারের কেনা সারগুলোর নাম আমি জানি না, শুনে নিলাম তারপরে তোমাদেরকে বললাম। তো এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, এখন এই কয়েকটা জামা কাপড় ভাঁজ করে রাখলেই আমার বর্তমানে এই সারাটা দিনের কাজ শেষ। তারপরে একদম সন্ধ্যাবেলা। আর পালং শাক কটা আছে, ভাবছি আজ রাতের বেলা বা সন্ধ্যাবেলা একটু পরোটা টরোটা বানাবো, জুইকে বানিয়ে দিব আর কি, না হলে গোলা রুটি যে কোনো কিছু। যারা আমাকে বলে যে তোমার কষ্ট হয় না, তুমি এমনটা করেছো, মা বাবাকে ছেড়ে এসেছো, সে কি আর বলার বলো। সেই ছোটবেলা থেকেই এত বড় হয়েছে যেই সব মানুষগুলোকে দেখে, যেই সব মানুষগুলোকে ভালোবেসে, সেই সব মানুষগুলোর থেকে দূরে থাকা যে কতটা কষ্টকর, সেটা হয়তো তারাই বুঝবে যারা আমার মতো করে পরিবারের থেকে দূরে থাকে। আর এই সবটা করেছি নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য, নিজের ভালোবাসার মানুষের সাথে সংসার করব বলে। কারণ বাকি অর্ধেক জীবনটা আমাকে সেই মানুষটার সাথেই কাটাতে হবে, যেই মানুষটা আমাকে বুঝবে। আর বিশ্বাস করো, এদিক থেকে আমার বিন্দু মাত্র কোনো আফসোস হয় না যে ও আমাকে মানে এত পরিমাণে বুঝে, এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে যত্ন নেয়, সেগুলো আর বলে বোঝানো যাবে না। এই দিক থেকে আমি ভীষণ লাকি মনে করি নিজেকে, যে হয়তো আমার ভাগ্যটা ভালো বলেই ওর মতো একজন স্বামী পেয়েছি। চলো আজ আমি তোমাদেরকে দেখাই আমার লিচু গাছটাতে কেমন মানে ফুল হয়েছে আর কি। আর প্রথমে তো আমি এতদিন ধরে ভাবছিলাম যে ওগুলো মনে হয় নতুন পাতা বেরোচ্ছে, তাই ওরকম ছোট ছোট ফুলের মতো দেখা যায়। এর আগে ওরকম বেরিয়েছিল, তবে পাতা হয়ে গিয়েছে, ফল আর ধরেনি। তো আজ দেখে একদম মনে হচ্ছে যে এগুলো হ্যাঁ লিচু ধরবে, ফল ধরবে, তাই এরকম ফুল বেরিয়েছে। তো 2-1 দিদিভাই কমেন্ট করে বলেছে, দাঁড়াও 1 মিনিট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, এই যে কি সুন্দর ফুল ধরেছে, দেখছো? এই দেখো প্রচুর ফুল, বলতে কি এগুলো মানে ওই মুকুল বলে না, আমের যেরকম মুকুল আসে সেরকম অনেক হয়েছে। এখানে এই যে এখানে
আবার কতগুলো কেটেও দিয়েছে পোকা, এই দেখো এখানটা পোকা কেটে দিয়েছে, এই যে এখানে একটা ছিল পোকা কেটে দিয়েছে। জানি না কেন পোকা কেটে দিচ্ছে এইভাবে, কোনো কিছু স্প্রে করতে হবে। তবে দু একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে এই লিচু গাছের গোড়াতে হলুদ জল দিতে, স্প্রে করে দিতে। এই দেখো এখানকার ডগাটাও নেই, পোকা কেটে দিয়েছে। নিজের লাগানো চারা গাছে এরকম ফল ধরলে দারুণ আনন্দ লাগে না? আর যদি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগবে। এই দেখো এই গাছে যতগুলো বেরিয়েছিল সব পোকা কেটে দিয়েছে। এই তখন অর্ধেক জামা ভাঁজ করেছিলাম, আবার একটা দুটো নাইটি আছে, এগুলো নিয়ে যাই, পরে না হয় মনে থাকবে না। ওই তো বেলা প্রায় ডুবে যাচ্ছে। এই দেখো মনে হয় শিয়াল খুঁজতে যাচ্ছে। একটু পরে সন্ধ্যা লাগলে এই যে শিয়ালের ডাক। রাতে রান্না করছি, ভাত করলাম, আর এখানে শিম আলু একটু ভাজা করে নেব। আর দুপুরবেলাকার একটুখানি মাংস আছে, তো দুই আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। এদিকে আমাদের জন্য শুধু বানিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে পড়াশোনা করে শিম আলু দেখো, পড়াশোনা করছে। পড়াশোনা করাইছি আমি। এই শিম আলু, ধনে পাতা। আজকে উনুনটা একটু ঘুরাই দিয়েছি, ওগুলোতেই তো আমার চলে যায় ধ্বংস। সিমেন্ট আনো, বালি আনো, ইট আনো। এদিকে উনুনের পাশে বসে ওর সাথে গল্প করছি আর সিম আলু ভাজাটাও করে নিচ্ছি। আর বেশি করে ধনেপাতা দিয়ে সিম আলু ভাজা গরম ভাতের সাথে ভালোই লাগে। গুড নাইট। গুড নাইট। ও বলছে যে সিমেন্ট আনতে লাগে আবার। তো যাই হোক, এগুলো আলোচনা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।